অরিত্রিকা মুখ গোমড়া করে বসে আছে বিছানায়। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে অসহায়ত্ব। করুণ চোখে বিছানার উপর তাকিয়ে আছে, সামনে এক গাদা বইয়ের স্তূপ। এত বই এই কয়েকদিন সে কি করে পারবে? এসব ভাবনার মাথায় ঘুরিয়ে যাচ্ছে। চারপাশে অন্ধকার দেখছে সে। মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল, শুধু কয়েক মাস কোচিংও করেছিল। মেডিকেলে চান্স হয়নি, তাই পাবলিকে অ্যাডমিশন দিবে। পাবলিকে অ্যাডমিশনের জন্য আলাদাভাবে পড়তে হবে। উফ, কিভাবে কি পড়বে অরিত্রিকা বুঝতে পারছে না। এখন তার হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। 2 ঘন্টা যাবৎ বসে আছে বই নিয়ে, শুধু গুটি কয়েক এমসিকিউ পড়েছে সে। অরিত্রিকার মন চাচ্ছে বই গুছিয়ে ঘুমিয়ে পড়তে। অরিত্রিকার ফোন বাজছে, এতেই মেজাজ চটে গেল। বিক্রে যাওয়া মেজাজে সে ফোন হাতে নিয়ে দেখলো ইশরা ভিডিও কল করেছে। অরিত্রিকা রিসিভ করলো তখনই। ইশরা অরিত্রিকার মুখ থমথমে দেখে বলল, কিরে, কি হয়েছে? মুখ এমন আমশক্তর মতো করে রেখেছিস কেন? অরিত্রিকার রাগ কমে গেল। সে মুখ গোমড়া করে হতাশা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আমি মনে হয় বাঁচবো না রে বইন। ইশরা চমকে বলে উঠল, কেন, কি হয়েছে? বইন, আমি মরে যাচ্ছি, বাঁচা আমায়। আরে বল তো, কি হয়েছে? সামনে অ্যাডমিশন, এখনো কিছুই পড়িনি, কিভাবে কি করব বলতো? ইশরা বুঝতে পারলো অরিত্রিকার কাহিনী। সে হয়তো ভেবেছিল অনেক বড় কিছু হয়েছে। আমিও কিছু পড়িনি, বই নিয়ে বসে আছি। পড়তে ভালো লাগছে না। মন বলছে অ্যাডমিশন না দিয়ে কোনো কলেজে ভর্তি হয়ে যায়। আমারও তাই মনে হচ্ছে, চল রাজশাহী কলেজে ভর্তি হই। এবার যদি ভার্সিটিতে চান্স না পাই, কপালে দুঃখ আছে। অরিত্রিকা তপ্ত নিঃশ্বাস ফেলল। কপালটাই খারাপ তার। কিছুটা চিন্তিত হলো সে। ইফা আপু কোথায়? ইশরার কথা শুনে অরিত্রিকা ফোন স্ক্রিনে তাকিয়ে বলল, ইফা আপু আজ সকালে ঢাকা চলে গেছে। ইশরা কিছুটা বিস্মিত হয়ে বলল, এত দ্রুত চলে গেল? হুম। আচ্ছা, এসব কথা বাদ দে। বিয়ের কি হলো? সারহান ভাইয়া কি রাজি হয়েছেন? অরিত্রিকা ফুরফুরে মেজাজে উত্তর দিল, না, উনি রাজি হননি। বাড়িতে এই নিয়ে একটু ঝামেলা চলছে। সারহান ভাইয়ার সাথে কেউ ঠিকভাবে কথা বলছে না। ইশরা ভাবুক হয়ে বলল। আমারও মনে হয়েছিল রাজি হবে না। অরিত্রিকা উত্তেজিত হয়ে ইশরাকে বলল, জানিস কি হয়েছে? তোর ভাবনাই সঠিক হয়েছে। ইশরা কৌতূহলী হয়ে বলল, কি হয়েছে? আর কোনো ভাবনা? আমাদের ধারণা সঠিক। ইফা আপু সারহান ভাইকে পছন্দ করত, এমনকি ভালোবাসতো। ইশরা বিছানায় শুয়েছিল। চমকে উঠে বসে চিল্লিয়ে বলে উঠল, এসব কি বলছিস? অরিত্রিকা মন খারাপ করে বলল, জানিস ঢাকায় যাওয়ার সময় আপুর মন খারাপ ছিল। সারহান ভাইয়া তাকে বিয়ে করবে না জেনে সারা রাত কেঁদেছে। ইশরার চোখ বড় বড় হয়ে গেল। সে বলল, আরে আমি তো ভেবেছিলাম হয়তো ক্র্যাশ খেয়েছেন। এখন দেখি ভালোবাসে। এতটা সিরিয়াস কেস আগে তো বুঝিনি। আমিও এটাই ভেবেছিলাম, এখন দেখি সম্পূর্ণ উল্টো। সারান ভাইয়ের মনে কি চলে আমাদের মতন বুদ্ধিকম মওয়ালিদের মাথায় ঢুকবে না। বিয়ে যেহেতু হবে না, তাই ভেবে লাভ নেই। এখন বল, তুই সুস্থ হয়েছিস? জ্বর ছেড়েছে? এখন অনেকটাই সুস্থ। ইশরা একটু মশকরার করতে ইচ্ছে হলো। এই সুযোগে অরিত্রিকাকে একটু জ্বালানো যাক। যেই ভাবা সেই কাজ। ইশরা মজার ছলে বলে উঠল, প্রিয় মানুষের বিয়ে হয়ে যাবে, সেই শোকে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধি কি অবস্থা করেছিলি? ছি অরতি, ছি। মানুষ জানলে কি বলবে বলতো? এইটুকু মেয়ে বিয়ে হয়ে এইসব নিজেকে কষ্ট দিচ্ছে। তার উপর অন্য কোনো ছেলে না, মেয়ে তার বড় বাবার ছেলের জন্য পাগলামো করছে। অরিত্রিকা ফোন স্ক্রিনে কটমট দৃষ্টি ফেলল। রাগ দেখিয়ে বলল, এক থাপড় দিমু তোরে। এসব কি উল্টাপাল্টা বকছিস? সত্যি বলে দোষ। আমার থেকে লোকে লাভ নেই। আমার চোখে ফাঁকি দেওয়া একেবারে ইম্পসিবল। তোর কথা গোপন রেখেছি, তার জন্য ধন্যবাদ দে আমায়। তোর মতো শাকচুনিকে ধন্যবাদ দিব কেন? ইশরা কপালে চাপড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ভালো মানুষের জামানা নেই রে। সারান ভাইকে বলে দেওয়াই উচিত ছিল। ওনার বিরহে মন পড়েছে ওনারই নিজের চাচাতো বোনের। কেন যে বললাম না, সেদিন তো জানতে চেয়েছিল। এখন মনে হচ্ছে বলাই ঠিক ছিল। অরিত্রিকা কঠিন চোখে তাকালো ইশরার দিকে। এই মেয়ের থেকে কোনো কিছু লুকাতে পারেনি সে। আজও সবকিছু ধরে ফেলেছে। ইশরা অরিত্রিকার রাগী মুখ দেখে হেসে বলল, আরে রাগ করছিস কেন?
আমি সত্যি কাউকে বলবো না। এই বয়সে এমন একটু একটু ভালো লাগতেই পারে, এটাই তো স্বাভাবিক। এমনিও মনে হয় না মামু ওনার সাথে বিয়ে দিবে তোর। অরিত্রিকার রাগের নাকের পাটা তন ফুলেছে, রাগে মাথা দপদপ করে জ্বলছে, মন চাইছে ইশরার মাথা ফাটিয়ে দিতে। ইশরা অরিত্রিকার রাগশ্রয়ী মুখ দেখে হাসি বন্ধ করে বলল, আরে আমি ফান করছিলাম, তোকে একটা কথা বলি শোন। অরিত্রিকা রুদ্ধস্বরে বলল, কি? তুই কি সত্যি সারহান ভাইকে শুধু পছন্দ করিস, একটুও ভালোবাসিস না? অরিত্রিকার রাগ নিমিষেই গায়েব হয়ে গেল। ঈশ্বরের এমন প্রশ্ন শুনে কিছুটা চিন্তিত ভাব পরিলক্ষিত হলো তার মাঝে। আসলেই কি শুধু ভালো লাগে, নাকি ভালোবাসে সে? হয়তো অনেকটাই ভালোবাসে। অরিত্রিকাকে চিন্তিত দেখে ইশরা বলল, এটার উত্তর নিজের মাঝে খোঁজ, বুঝলি? মন থেকে কি উত্তর পাস তাই দেখ। যদি ভালোবেসে থাকিস সারহান ভাইকে, তবে কি সারা জীবন পাশে থাকতে চাস সোনার? এর উত্তর খুঁজে বের কর, দেখবি উত্তর পেয়ে গেলে সবকিছু সহজ হয়ে যাবে। অরিত্রিকার মন চঞ্চল গতিতে উত্তর খুঁজে চলেছে। আসলে সে কি চায়? নিশ্চয়ই পছন্দের মানুষকে হারাতে চাইবে না কখনো, সারা জীবন পাশে থাকবে। অরিত্রিকা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আমার গল্প গল্প পুরুষ আমারই হোক। আমি চাই উনি আমার মনের কথা বুঝুক, আমার ভালোবাসায়, তারপর না হয় ওনার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে যাব। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। তুই কিন্তু বড়দের মতন কথা বলছিস, অবাক হয়ে গেছি তোর কথা শুনে। অরিত্রিকার মুখে একটু হাসি ফুটল। সে হাস্যরত কণ্ঠে বলল, বড় তো হয়েই গেছি, আর 2 দিন পর আমার জন্মদিন, ভুলে গেছিস? তোর জন্মদিন কখনো ভোলা যায়? তুই আসবি না? ইশরা বলল, দেখি কি করা যায়। আচ্ছা এখন রাখছি, পরে কথা হবে। ঠিক আছে। অরিত্রিকা কল কেটে দিল। ঈশার কথাগুলো মোটেও ফেলে দেওয়ার মতো ছিল না। তার অবচেতন মন সারহানের সাথে পথ চলার জন্য বলে চলেছে। রাজশাহী সিটি কর্পোরেশন অফিসে নিশাত বসে আছে। তার পাশে বসে আছে নয়ন তালুকদার, মুখটা বিকৃত করে রেখেছেন। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস রুমে বসে আছে দুজন। মোসাম্মদ তাহের রহমান নিজের জায়গায় বসে আছেন, মুখশ্রী গম্ভীর, এক হাতে চশমা ঠেলে বারবার বাহিরে তাকাচ্ছেন, মূলত কারোর অপেক্ষার প্রহর গুনছেন। হাতের ঘড়ি দেখে সময় দেখে নিলেন একবার। সময় 11:57। সারহান তাহের সাহেবের অপেক্ষার প্রহর শেষ করে অফিস রুমে প্রবেশ করলো। সাথে প্রবেশ করলো আবির আর ইনান। মোসাম্মেদ তাহের চোখের চশমা ঠেলে এক নজরে দেখে নিল সারহানকে। সুদর্শন শ্যামবর্ণীয় মানুষটিকে তার কাছে অনেকটাই গম্ভীর মনে হলো। সারহান রোদ চশমা খুলে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির আর ইনানকে বাহিরে অপেক্ষা করতে বলল। আবির আর ইনান চলে যেতেই সারহানের চোখ পড়ল নিশাদের দিকে। নিশাদ সারহানের দিকে তাকিয়ে বাঁকা হাসছে। তা দেখেই সারহানের চোয়াল শক্ত হলো। দাঁতে দাঁত চেপে ক্রোধ সংবরণের চেষ্টা চালালো। তাহের সাহেব সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, সারহান, ওখানে দাঁড়িয়ে না থেকে প্লিজ সামনে এসে বসুন। সারহান নিশাদের থেকে চোখ ফিরিয়ে নিল। সে গিয়ে চেয়ার টেনে এক পাশে বসে পড়ল। তাহের সাহেব গলা খাঁকারি দিয়ে বললেন, আপনাদের কেন ইনফর্ম করা হয়েছে তা সম্পর্কে আপনারা অবগত তো? সারহান কাঠিন্য এটাই বলল। আমি অবগত নই, প্লিজ কারণটা বলুন। তাহের সাহেব নয়ন তালুকদারকে উদ্দেশ্য করে বললেন, আপনি নিশ্চয় জানেন কেন ডাকা হয়েছে? নয়ন তালুকদার একবার সারহানের দিকে তাকিয়ে বললেন। সারহান তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু অবলোকন করে বুঝল, হয়তো সিটি কর্পোরেশনের সামনে যে ঝামেলা হয়েছিল তার জন্যই ডাকা হয়েছে। নয়ন তালুকদার নিজের লোক লাগিয়েছে, এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার খবর আবির দিয়েছে তাকে। একদিন আগে সিটি কর্পোরেশনের সামনে একটা ঝামেলা হয়েছিল, তা তো সকলের জানা। পাবলিক প্লেসে ঝামেলা করাটা বেমানান। সাধারণ মানুষ যাওয়া আসা করে, তারা তো ভয়ে আতঙ্কিত হয়ে যায়। বিষয়টা অন্তত আপনাদের রাজনীতিবিদদের বোঝা উচিত। 2 দলের ঝামেলা কেন পাবলিক প্লেসে করবেন? একটাই উদ্দেশ্য আপনাদের ডাকা হয়েছে, নিজেদের ব্যক্তিগত আর রাজনৈতিক শত্রু তার বহিঃপ্রকাশ করবেন না পাবলিক প্লেসে। সারহান চুপচাপ শুনল শুধু। নয়ন তালুকদার সারহানের নিশ্চুপতার সুযোগে নিয়ে বললেন, আমার দলের কেউ এসব ঝামেলা মুক্ত নয়, এগুলো সব বিরোধী দলের লোক করেছে।
সারহান মুহূর্তে মৃদু হাসলো। নয়ন তালুকদারের নিজের সাফাই গাওয়াটা তার কাছে জঘন্য রকমের হাস্যকর মনে হলো তার কাছে। মোসাম্মেদ তাহের নয়ন তালুকদারের কথা শুনে বললেন, আমাদের কাছে প্রমাণ আছে আপনাদের দলের লোকগুলো সেদিন ঝামেলা করেছিল, আর নাম বিরোধী দলের হয়েছে। আপনাদের এমন আগ্রাসী কর্মের কারণে 2 জন হসপিটালে অ্যাডমিট আছে। আশা করছি পরবর্তীতে এসব দুর্ঘটনা রিপিট হবে না। নয়ন তালুকদারের মুখ থমথমে হয়ে গেল। নিশাদ চোখের সামনে নিজের মামার এমন অপমান শুনে ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। সারহানের ওষ্ঠকোণে বজায় আছে রহস্যময় হাসি। হাস্যরত অবস্থায় সারহান বলল, এই ছোট্ট একটা কাজের জন্য ইলেকশনের কাজ ছেড়ে আসতে হলো। ইটস নট ফেয়ার। নেক্সট টাইম এমন কাজে আমায় ডাকবেন না। এসব শোনার আমার টাইম নেই। এটা একটা ইম্পর্ট্যান্ট কথা। সারহান চেয়ার ছেড়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, কোনো প্রবলেম হলে আবিরকে কল করে বলবেন। এসব ছোট প্রবলেম আবির সামলে নেবে। আজ আসছি। সারহান অফিস থেকে বেরিয়ে গেল। মোসাম্মেদ তাহের হতবুদ্ধির ন্যায় শুধু চেয়ে রইলেন। তিনি তো আরো কথা বলতে চেয়েছিলেন, তার আগেই সারহান চলে গেল। সবই কপাল, কোথাও সম্মান নেই। সারহান পার্কিং প্লেসে এসে দেখলো ইনান গাড়ি স্টার্ট দিয়েছে। গাড়ির দরজা খুলেই বসতেই যাবে এমন সময় নিশাদের কণ্ঠস্বর শুনতে পেল। সারহান গাড়ির দরজা আটকে নিশাদের দিকে ভ্রু কুঁচকে তাকালো। নিশাদ ঠোঁট এলিয়ে হেসে সারহানের সম্মুখে দাঁড়ালো। সারহান বিরক্তি প্রকাশ করে বলল, এমন ক্যাবলার মতো হাসছিস কেন? এখানে কি কোনো দাঁতের অ্যাড দিতে বলা হয়েছে? নিশাদের হাসি থেমে গেল সহসাই। হাসি থামিয়ে রাগান্বিত হয়ে সারহানের দিকে তাকালো। সারহান তা দেখে ব্যস্ততা দেখিয়ে বলল, কি বলবি বল, আমার অনেক কাজ আছে। নিশাদ শয়তানি হাসি ঝুলিয়ে বলল, আসলে তোকে দেখে একটা কথা মনে পড়লো, তাই সেটা জানতে থামতে বলেছি। কি? আমার হবু বউয়ের খবর জানতে। অনেক দিন খোঁজ খবর রাখতে পারিনি, তোর সাথে দেখা হলো তাই ভাবলাম একবার ঋত্বিকার খবরটা নেওয়া দরকার। তো কেমন আছে আমার হবু বউটা? সারহানের মুখশ্রী কাঠিন্য বর্ণ ধারণ করলো। 2 হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো রাগে। রাগে চোখ লাল হয়ে গেছে সারহানের। মন চাইছে জিভ টেনে ছিঁড়ে দিতে। নিশাদ যেন সারহানের এমন রূপ দেখে আরো মজা পেল। সে আবারও বলে উঠল, ঋত্বিকার খবরটা আমার জানানো তোর কর্তব্য। সম্পর্কে আমি তোদের বাড়ির জামাই হব। এখন আবার এটা বলিস না বিয়ে তো ভেঙে গেছে। বিয়ে ভাঙলেও আমার কিছু আসে যায় না। আমি জানি কিভাবে ঋত্বিকাকে নিজের করতে হয়। তুই তো আমার শাল আব্বা। নিশাদ আর কিছু বলতে পারলো না। তার আগেই শক্তপোক্ত পুরুষালী হাত তার গলার আওয়াজ রোধ করে দিল। নিশাদ হাঁসফাঁস করছে। সারহান নিজের হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে নিশাদের গলা চেপে ধরেছে। সকল রাগ যেন তার উপরই মেটাচ্ছে। সারহান রাগাশ্রিত হয়ে পিষে যাওয়া কণ্ঠে বলে উঠল, তোর সাহস তো দেখছি আকাশ ছুঁয়েছে। কার সামনে কি বলতে হবে তা বোধহয় মগজ থেকে বেরিয়ে গেছে। আজ তোর সাহস দেখে অনেক অবাক হলাম বটে। অরিত্রিকার দিকে নজর দেয়া অফ কর, না হলে তোর ওই চোখ দুটো আর কাউকে দেখার অবস্থায় থাকবে না। যে জিভ দিয়ে অরিত্রিকাকে নিয়ে কথা বললি, সেই জিভ টেনে ছিঁড়ে ফেলতে একটু সময় লাগবে না আমার। সো বি কেয়ারফুল ডুড। বলা যায় না, প্রথমবারের থেকেও এবার খারাপ অবস্থা করতে পারি। তখন কাউকে নিজের মুখ দেখাতেও ভয় করবে তোর। আর একটা কথা, অরিত্রিকার দিকে আর একবার নজর তুলে তাকাস, তাহলে একবারে জানে মেরে দেব। তোর লাশ এমন জায়গায় গুম করব, কেউ তোর লাশের হদিসও পাবে না। শালা কুত্তার বাচ্চা। সারহান ক্রোধে গর্জনরত হিংসাত্মক চাহনিতে নিশাদের দিকে তাকিয়ে আছে। রাগে শরীর থরথরিয়ে কাঁপছে তার। মুখশ্রী লাল হয়ে গেছে। নিশাদ ছটফট করছে। 2 হাতে চেষ্টা করেও গলা হতে সারহানের হাত ছাড়াতে পারছে না। জিভ বেরিয়ে গেছে, চোখ উল্টে যাচ্ছে। অবস্থা খুবই ভয়াবহ। আবির গাড়ির ভেতর হতে সারহানের এমন ধ্বংসাত্মক রূপ দেখে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসলো। ইনানও সারহানের এমন রূপ দেখে ভয় পেয়ে গেছে। সেও দেখলো পরিস্থিতি উত্তপ্ত। এখনই সারহানকে না থামালে নিশাদকে মেরেই ফেলবে। নিজ চোখে সারহানের এমন ভয়াবহ রূপ বেশ কয়েকবার চক্ষুর সম্মুখে দেখেছে সে গাড়িতে আর বসে না থেকে দ্রুততার সহিত গাড়ির দরজা খুলে দৌড়ে গেল সারহানের দিকে। আবির আর ইনান সারহানের হাত থেকে নিশাদকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। নিশাদের অবস্থা শোচনীয়। চক্ষুদয় হতে পানি গড়িয়ে পড়ছে, শরীর অসাড় হয়ে আসছে। সারহান নিশাদের দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসল।
সে নিশাদের গলা হঠাৎই ছেড়ে দিল। নিশাদ ধুলোমাখা রাস্তায় ধপাস করে বসে পড়ল। দুর্বল শরীরে চোখ ঘোলা হয়ে এসেছে। কাস্তে কাস্তে জীবন যেন যায় যায় অবস্থা। ঠোঁটের কোণে কিছুটা রক্তের অস্তিত্ব। শরীর ঘেমে স্রোত হয়ে গেছে। সারহান নিশাদের করুণ অবস্থা দেখে স্বাভাবিক রইল। তার সাথে নিশাদের মতো চুনোপুটি লাগতে আসছে ভাবতেই তাচ্ছিল্যের হাসি হাসল সারহান। আবির আর ইনান অবাক চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। তারা জানে সহজেই সারহান রাগ বা কারোর গায়ে হাত দেয় না। হয়তো নিশাদ কোনো উল্টোপাল্টা কথা বলেছে, এই কারণেই রেগে গেছে এতটা। সারহান নিজের শার্ট টেনে ঠিক করতে করতে আবিরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে পানির বোতল নিয়ে আয়। আবির ভাবলো নিশাদকে শিক্ষা দিতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে, হয়তো পানি খাবে। সে কথা মতো গাড়ি থেকে পানির বোতল নিয়ে আসলো। আবির আসতেই সারহান পানির বোতল হাতে নিয়ে নিশাদকে যে হাতে গলা টিপে ধরেছিল সেই হাত ধুয়ে ফেললো। আবির আর ইনানও তাজ্জব বনে গেল। বিস্মিত চোখে সারহানের দিকে তাকিয়ে থাকলো। ভেবেছিল এক, আর হলো আরেক। সারহান হাত ধুয়ে আবিরের হাতে বোতল ধরিয়ে দিতেই খেয়াল করলো দুজনে তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে। সারহান বিরক্তি ঢেলে বলল, এমন করে দুজন আমার দিকে তাকিয়ে কি দেখছিস? আবির আর ইনানের ধ্যান ভাঙলো। আবির বলল, আমি ভেবেছিলাম তুই হয়তো পানি খাবি। গর্ধব একটা। আবিরের মুখ গোমরা হয়ে গেল। ইনান নিজেকে বাঁচাতে গাড়ির দিকে ছুটে গেল। নয়ন তালুকদার ভাগ্নিকে খুঁজতে খুঁজতে পার্কিং প্লেসে বসে থাকতে দেখে দৌড়ে আসলেন। এসেই দেখলেন নিশাদের বিধ্বস্ত মুখ। দেখে চমকে উঠলেন। নিশাদ তখনও স্বাভাবিক হয়নি, জোরে জোরে শ্বাস টেনে যাচ্ছে। গলায় আঙুলের দাগ স্পষ্ট। নয়ন তালুকদার নিশাদকে দেখে ভয়ার্ত কণ্ঠে বললেন, নিশাদ, এ অবস্থা কি করে হয়েছে? নিশাদ কথা বলার অবস্থায় নেই, তবুও নয়ন তালুকদারের কথা শুনে উচ্চারণ করল, সারহান। নয়ন তালুকদার সারহানকে তখনও খেয়াল করেননি। তিনি সারহানের নাম শুনতেই মাথায় রাগ উঠে গেল। তখনই রাগান্বিত হয়ে আশেপাশে তাকিয়ে সারহানকে দেখার প্রয়াস চালালো। সামনে পেলেই খুন করবে। কত বড় কলিজা হয়েছে যে নিশাদকে আবারও মেরেছে। সারহান বক্ষে দু হাত গুজে মামা ভাগ্নের কাহিনী দেখছে। নয়ন তালুকদার সারহানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফুঁসে উঠলেন। ফুঁসে সারহানের সামনে গিয়ে দাঁড়ালেন। নয়ন তালুকদার ক্ষিপ্র হয়ে বললেন, নিশাদকে তুই মেরেছিস? সারহান আশেপাশে তাকিয়ে বলল, অবশ্যই আমি মেরেছি। আমি ছাড়া ওই অসভ্যটাকে মারার সাহস কারো নেই। নিশাদকে অসভ্যতা বললি তুই? সারহান দায়সারা ভঙ্গিতে বলল, বলেছি আপনার ভাগ্নেকে অরিত্রিকার পিছু ছাড়তে বলুন। লাস্ট টাইম ওয়ার্ন করলাম, কাজ না হলে আপনার ভাগ্নেকে এমন সুস্থ অবস্থায় চোখের সামনে দেখবেন না। নয়ন তালুকদার কিছু বলবেন, এমন সময় সারহান ইগনোর করে নিজ গাড়িতে গিয়ে বসলো। আমার কল্পপুরুষ, প্রিয় কল্পপুরুষ বললাম কারণ আপনার নাম ধরে সম্বোধন করার সময় এখনো আসেনি। আশা করছি খুব শীঘ্রই প্রিয় বলে আপনার নাম সম্বোধন করতে পারবো। আজ প্রথম নিজের মনে লুকিয়ে রাখা কথাগুলো সাদা কাগজে নিখুঁতভাবে লেখার চেষ্টা করছি, কিন্তু অনুভূতি খুবই অবাধ্য হয়। প্রণয়াভূতিও তেমন অবাধ্য। মন গহীনে অসময়ে হঠাৎই আপনার জন্য অদ্ভুত অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় পাখা মেলে উঠতে থাকে। আপনি নামক প্রণয় সুখ যেন ব্যথিতে পরিণত হয়েছে। তীক্ষ্ণ ভালোবাসাগুলো ইচ্ছে করছে আপনার কাছে প্রকাশ করি। আমার মনের গহীনে লুকায়িত আপনাকে নিয়ে ছন্ন ছাড়া ভালো লাগাগুলো যেন অনুভূতির শীর্ষে। কখনো ভাবিনি আপনার মতো কঠিন গম্ভীর কাঠখোট্টা শ্যাম পুরুষের প্রণয়ে আমার মতো চঞ্চলা অষ্টাদশী কন্যা গভীরভাবে আটকে যাবে। ভাবতেই অবাক হয়ে যাই। আমি বয়সে আপনার থেকে অনেকটা ছোট হলেও আমার মনে আপনার জন্য থাকা অনুভূতি ঠুনকো নয়। আপনি কেন আমাকে বলছেন না বলুন তো? আপনার বিরহে যেন প্রতিনিয়ত পুড়ছি। হৃদয়ের দহন কি আপনি দেখেন না? জানেন আপনাকে নিয়ে কত শত কল্পনা করেছি। কল্পনা কি কখনো বাস্তব হবে না? হয়তো হবে, আবার নাও হতে পারে। আমি কখনো আপনার দ্বারে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করব না। আপনি আমার মনে আপনার জন্য প্রণয়াভূতি উপলব্ধি করুন। আপনার মনে আমার জন্য ভালোবাসার জন্ম হোক। আমি চাই আমাদের পরিণয় পবিত্র হোক। ভালোবাসি আমার প্রিয় কল্পপুরুষ, ভালোবাসি আপনাকে। আপনিময় কল্পপুরুষে বিমোহিত এক কিশোরী। অরিত্রিকা নিজ মনে চলমান কথাগুলো সাদা কাগজের ভাঁজে উগড়ে দিল নিমিষেই। লেখা শেষ হতেই কলম থামিয়ে দিল সে। আজ প্রথম কাউকে চিঠি লিখছে সে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। স্থির চিত্তে সে তাকিয়ে রইল সাদা কাগজের
বক্ষে কালো বর্ণের লেখা নিজ অন্তঃস্থলে জমে থাকা প্রগাঢ় ভালোবাসা। ওষ্ঠে ঝুলে আছে মিষ্টি হাসি, কেমন যেন লজ্জা ভাব অনুভূত হচ্ছে। অরিত্রিকার মাঝে মাঝে বড্ড অদ্ভুত মনে হয় নিজের কাছে। সারহান নামের মানুষটিকে নিয়ে কখনো তার মনে অদ্ভুত ভাবনা, ভালো লাগা আসেনি, তবে এখন প্রায়শই এমন ভাবনায় মস্তিষ্কে চলমান। হঠাৎ করেই একজনকে ভালো লাগা, তারপর তার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসার সূচনা। অরিত্রিকা ইশরার সাথে কথা বলার পর থেকেই প্রশ্নগুলো নিজেকেই করছে কয়েকবার। অনুভব করেছে সারহানের প্রতি তার ফিলিংস মোটেও ঠুনকো নয়, বরং অনেকটাই দৃঢ়। সে তো একজনের আসক্ত হয়েছে, তবে কি মানুষটা তাকে বুঝবে? এই ভাবনাই কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। মস্তিষ্কে নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার অনুভূতি কি মাঝেই লুকিয়ে রাখবে নাকি প্রকাশ করবে বুঝতে পারছে না। আর একটু সময় নেওয়া দরকার। সাদাত অরিত্রিকা অনেকক্ষণ ধরে রুমের বাহির হতে দেখে যাচ্ছে, অথচ কোনো সাড়া শব্দ নেই। সাদাত প্রচন্ড বিরক্ত হলো। সে দরজা নক করে রুমে প্রবেশ করলো। সাদাত রুমে আসতেই দেখলো অরিত্রিকার পড়ার টেবিলে বসে আছে, আনমনে কিছু একটা ভেবে চলেছে। সাদাতের ভ্রু কুঁচকে গেল। কি এমন ভাবছে সে যে দিন দুনিয়া ভুলে অন্য গ্রহে চলে গেছে? সে এগিয়ে গিয়ে টেবিলের দিকে উকি দিল, তখনই দেখতে পেল অরিত্রিকার লেখা চিঠি। সে কৌতূহল বশত চিঠিতে লেখা প্রতিটা লাইন আওড়ালো। পুরো চিঠি পড়তে চমকে গেল সে। স্তম্ভিত চোখে অরিত্রিকার দিকে তাকালো। চোখের সামনে প্রেমপত্র দেখে অবাক হয়ে গেছে সে। অরিত্রিকার মনে এমন কিছু ছিল তা যেন মানতেই পারছে না। কিন্তু কল্পপুরুষ এটা আবার কি? নানা ভাবনায় জর্জরিত সাদাতের মস্তিষ্ক। মনে মনে ভয়ে আছে সে। বাড়ির কেউ জানলে এবার আর অরিত্রিকাকে কেউ বাঁচাতে পারবে না। সারান ভাই জানতে পারলেই তাণ্ডব শুরু হয়ে যাবে। সাদাত অরিত্রিকার টেবিল হতে চিঠিটি খপ করে হাতের মুঠোয় পুরে নিল। অরিত্রিকা হঠাৎ এমন হওয়াতে হক চুকিয়ে উঠল। সামনে টেবিলে তাকাতে চিঠিটি না দেখে পিছু ফিরল। দেখলো সাদাত চিঠির হাতে মিটমিটিয়ে হাসছে। এবার ব্ল্যাকমেইল করে কিছু হাতিয়ে নিয়ে যাবে। অরিত্রিকার সাদাতকে সামনে দেখে ভয় পেয়ে গেল কিছুটা। বদমাইশটা নিশ্চয়ই সব পড়ে নিয়েছে, এখন তো তাকে খুব খাপাবে, ব্ল্যাকমেইল করবে। উফ, এখন কি হবে তার? সাদাত মিটমিটি হেসে বলল, বাহ, চিঠি তো লেখা হচ্ছে দেখছি। অরিত্রিকা থমথমে মুখে বলল, চিঠিটা দে। সাদাত চিঠিটা নাড়িয়ে দেখতে দেখতে বলল, এখন এটা ভাইকে দেব, তখন কি হতে পারে ভাবতে পারছিস? তোর ওই আশিককে তোর চোখের সামনেই গাছে ঝুলিয়ে পিটাবে। আহ, কত সুন্দর দৃশ্য। অরিত্রিকা ক্ষুব্ধ হলো। কে বলবে? তার ভালো লাগার মানুষ আর কেউ নয়, তোর ওই যন্ত্রমানব ভাই। সাদাতের মুখে কথাটা শুনে শরীর জ্বলে যাচ্ছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে সাদাতকে দেখছে সে। অরিত্রিকা সাদাতের থেকে চিঠিটা নেওয়ার চেষ্টা করতে লাগলো। সাদাত চিঠিটা ওপরের দিকে হাত দ্বারা উঁচিয়ে রেখেছে। সাদাত অরিত্রিকার থেকে লম্বা হওয়ায় অরিত্রিকা লাফিয়ে চিঠি ধরতে পারলো না। অরিত্রিকার রাগে তার খাতা দিয়ে সাদাতকে হঠাৎ মারতে শুরু করলো। সাদাত নিজেকে বাঁচাতে রুম থেকে দৌড়ে চলে গেল। অরিত্রিকাও পিছু ছুটলো। রুম থেকে বেরোতেই দেখলো সাদাত সিঁড়ি বেয়ে নিচে দৌড়ে যাচ্ছে। অরিত্রিকা দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো দ্রুততার সহিত। ডাইনিং রুম পেরিয়ে বাড়ির সামনের বাগানের চারপাশে দুজন চক্কর দিচ্ছে। অরিত্রিকা দৌড়াতে দৌড়াতে বলল, ভাইয়া প্লিজ দিয়ে দে, আমি তোকে অনেকগুলো চকলেট খাওয়াবো। সাদাত তা শুনে হেসে বলল, আমি কি মেয়ে নাকি? মেয়েরা চকলেট খায়, অন্য কিছু অফার কর। অরিত্রিকা দৌড়াতে পারছে না। সে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে। বাগানটা ৩-৪ ঘূর্ণন ঘুরেছে। এবার তার মাথা ঘুরছে। সে ধপ করে বাগানের পাশে ঘাসে বসে পড়ল। সাদাত তা দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। সেও হাঁপিয়ে গিয়েছে। অরিত্রিকা হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আচ্ছা তুই যা বলবি তাই করব, এবার চিঠিটা দে। সত্যি বলছিস তো? বলছি। ঠিক আছে, শোন। প্রথমে আমি তোর ওই কল্পপুরুষের নাম জানতে চাই, আর দ্বিতীয়ত আগামীকাল রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি খেতে যাব সবাই মিলে। বিল তোকেই দিতে হবে। অরিত্রিকার মুখ অসহায়ের ন্যায় হয়ে গেল। কি বলবে সে? একজনের কাছে আরেকজনকে ভালোবাসে, কিভাবে বলবে? সাদাতকে ভরসা নেই। বাড়িতে যদি সবাইকে বলে দেয়? সাদাত অরিত্রিকাকে চুপ করে থাকতে দেখে মিচকে হেসে বলল, আচ্ছা ভাবতে থাক, ততক্ষণ আমি তোর লেখা চিঠি আরেকবার পড়ি। তখন ভালোভাবে পড়তে পারিনি। অরিত্রিকার রাগ যেন আরো বেড়ে গেল। সারহানের থেকেও কম নয় এই সাদাত।
ভাইয়ের মতোই হয়েছে একেবারে। অরিত্রিকা ফোন দিয়ে আসলো। সে সারহানের নাম নিবে না, অন্য কারোর নাম বলবে। সাদাত উৎসাহিত হয়ে কয়েক লাইন পড়তেই হঠাৎ কেউ একজন চিঠিটা টান দিয়ে নিয়ে নিল। সাদাত চমকে পিছনে ফিরে তাকালো। তাকাতেই গলা শুকিয়ে গেল তার। ভয়ার্ত চোখে একবার অরিত্রিকার দিকে তাকিয়ে আবারও সারহানের দিকে তাকালো। সারহান সাদাতের দিকে তাকিয়ে বাগানের পাশে ঘাসের উপর বসে থাকা ক্লান্ত শরীরে বসে থাকা অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তখনও ধ্যানমগ্ন। সারহান চোখ সরিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, চলাচলের পথের মাঝে দাঁড়িয়ে কি এমন পড়ছিলি? সাদাত হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না ভাই, একটা নোটস পড়ছিলাম। বাহ, উন্নতি হয়েছে দেখছি। আমিও দেখি আমার ভাই কি এমন ইম্পর্টেন্ট নোটস পড়ছিল যে আশেপাশে তার খেয়াল নেই। সারহান হাতে থাকা চিঠিটা দু হাতে মেলে পড়তে শুরু করলো। সাদাতের ভয়ে ঘাম ঝরছে। সে ভাবলো এই সুযোগে পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে পেছোতে পেছোতে কিছুটা দূরে যেতেই এক দৌড়ে সদর দরজা পেরিয়ে গেল। সারহান চিঠিটি তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। প্রতিটি শব্দ যেন কারোর জন্য গভীর ভালোবাসায় জড়ানো। অনুভূতি মিশ্রিত প্রতিটি বাক্য সারহানের মনে গেঁথে গেছে। সে জানে চিঠি লেখিকা আর কেউ নয়, অরিত্রিকা। কারণ অরিত্রিকার হাতের লেখা তার চেনা। ভালোবাসা মিশ্রিত প্রণয়াবেগ প্রতিটি বাক্যে যেন নিখুঁত হাতে অষ্টাদশী কন্যার মনে ভাব যেন যুবকের মনের গহীন অদৃশ্যে অদ্ভুত অনুভূতির জন্ম নিতে বাধ্য করেছে। সারহান চিঠি থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টি ফেলে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা চিঠি হাতে সারহানকে দেখে আশ্চর্যিত হয়েছে। অরিত্রিকা কাঁচুমাচু ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আর চোখে সারহানের দিকে তাকিয়ে ধীর পায়ে সারহানের দিকে এগিয়ে আসলো। সারহান হাতে থাকা চিঠি নিজ পকেটে ভাঁজ করে রেখে দিল। অরিত্রিকা অবাক চোখে সারহানের দিকে তাকালো। সারহান ভাই তার লেখা চিঠি কেন নিজের কাছে রাখলেন? সারহান অরিত্রিকার অবাকতার রেশ কাটানোর জন্য বলল, চিঠিটা আমার কাছে রেখে দিলাম। অরিত্রিকা অস্ফুট স্বরে বলল, আমার চিঠি আপনি কেন রাখবেন? সারহান অরিত্রিকার অগোচরে মৃদু হাসল। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, চিঠির লেখাগুলো ভালো লেগেছে তাই। অরিত্রিকা অবিশ্বাস্য চোখে সারহানের দিকে তাকিয়ে রইল। যন্ত্রমানবের প্রেমপত্র ভালো লেগেছে, তাকে আর কিছু বলল না কেন? অরিত্রিকা বিস্মিত হয়ে বলল, আপনার ভালো লেগেছে? অরিত্রিকার কথায় সারহান শান্ত স্বরে প্রত্যুত্তর করল, মন থেকে কোনো কিছু লিখলে সেখানে ভালোবাসার ছোঁয়া থাকে, তেমনি চিঠির প্রতিটা কথা ভালো লেগেছে। সেখানে প্রতিটি উল্লেখিত বাক্য যেন প্রাণবন্ত। যে লিখেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস, আর বলে দিস আমি এটা আর কখনো ফেরত দেব না। সারহানের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতেই অরিত্রিকা হাঁসফাঁস করতে লাগলো। মন অনেকটাই বিচলিত হলো তার। সে আজ চোখের সারহানের মুখ পানে দৃষ্টি ফেলছে। কিছুক্ষণ পর পর চোখে মুখে বিরাজ করছে দ্বিধা। সারহান ভাই কি তার লেখা না চিনেই কথাগুলো বলছে? কিছুদিন আগেও তো তিশার চিঠির জন্য তাকে কত বকেছিল। আজ কেন বকলো না? একবারও তো জিজ্ঞাসা করলো না এই চিঠিটা কই পেয়েছে সে? নানা ভাবনায় অরিত্রিকার মাথা ঘুরছে। অরিত্রিকার আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না সারহানের। সে পুরো সময়টা খেয়াল করেছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকে চিঠি লিখেছে ভাবতেই সারহান ভেতরে ভেতরে বিস্মিত হয়েছে। অরিত্রিকা এমন একটা কাজ করতে পারে ভাবতেই পারেনি সারহান। সারহানের বুঝতে বাকি নেই অরিত্রিকার মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হয়েছে। অরিত্রিকা সারহানকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়ে বলল, সারহান ভাই চিঠিটা দিন, এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি তো আগের বার বকেছিলেন, তখন তো রাখেননি, আজ কেন রাখতে চাইছেন? সারহান অরিত্রিকার কথার মর্মার্থ ধরতে পারল ঠিকই। সে তবুও বুঝতে পারেনি এমন ভাব নিয়ে অরিত্রিকার সহজ সরল প্রশ্নের উত্তর দিল। আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল। অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলেই চিঠি হয়ে যায় না। আর আজকের চিঠিটা কেন রাখতে চাইছি তা আগেই বলেছি। এই বিষয়ে নো মোর টক, ওকে? অরিত্রিকা মুখ ভার করলো। মনে মনে সাদাতকে বকলো কিছুটা। সে মুখ ফসকে বলল, চিঠিটা তো আমি। অরিত্রিকা আর কিছু বলল না। জিভ কেটে সে দু হাতে মুখ চেপে ধরলো। কি বলতে যাচ্ছিল সে? বললে তো সারহান ভাই নিশ্চিত কথা শোনাতো, তারপর বাড়ির সকলের সামনে কান ধরে উদ্বাস করাতো। সারহান অরিত্রিকাকে হঠাৎ দু হাতে মুখ চেপে রাখতে দেখে ভ্রু কুঁচকে গেল। সে ভ্রুযুগল কুঁচকে থাকা অবস্থায় বলল, কি
কি হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে ইশারায় বলল, কিছু হয়নি। সারহান রুদ্ধ স্বরে বলল। এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। অরিত্রিকা মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকাকে রেখেই পা বাড়ালো বাসার দিকে। অরিত্রিকা তাজ্জব বনে গেল, কোনো উত্তর না দিয়েই চলে যাচ্ছে। আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে সারহানের পিছু পিছু চলল। তানিয়া বেগম বিকেলের নাস্তা ডাইনিং রুমের টি টেবিলে এনে রাখছেন। সাথী বেগম রান্নাঘরে রাতের রান্নার জন্য সবজি কেটে নিচ্ছেন। সাদাত সোফায় বসে একাই নাস্তা সাবার করছে। খেতে খেতে একটু পরপর দরজার দিকে উকি দিচ্ছে। ভাই এখনো কেন আসছে না? নিশ্চয়ই অরিত্রিকাকে বকছে। ইস, বাহিরে চিঠিটা না গেলে ভাইয়ের হাতে পড়তো না, আর বেচারা অরিত্রিকাও বকাও খেত না। সাদাত অনেকটা অনুতপ্ত তার কাজে। সব সময় অরিত্রিকা ফেসে যায় তার ভাইয়ের কাছে। সাদাত কারোর পদধ্বনি শুনে দরজার দিকে তাকিয়ে দেখলো সারহান সদর দরজা দিয়ে প্রবেশ করছে। সে ভীত হলো, চোখ ফিরিয়ে না দেখার ভান করে খাওয়ার মনোযোগী হলো, যেন কিছুই দেখেনি সে। তানিয়া বেগম মাত্রই সাদাতের পাশে এসে বসলেন। সারহানকে ডাইনিং রুমে দেখেও কথা বললেন না। ছেলের ব্যবহারে অভিমান করেছেন তিনি। মায়ের এমন ব্যবহারে সারহানের কষ্ট অনুভব হলো। সারহান আহত দৃষ্টিতে মায়ের পানে তাকিয়ে তানিয়া বেগমের পাশে গিয়ে বসলো। তানিয়া বেগম বুঝতে পেরেছেন সারহান তার পাশেই বসেছে, তবুও অন্যদিকে মুখ ভার করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো এখনো রাগ কমনি। সে মায়ের দু হাত ধরে অপরাধীর ন্যায় বলল, মা এখন এমনভাবে রাগ করে থাকবে? 2 দিন ধরে রাগ করে আছো, একটা কথা অন্তত বলো। তানিয়া বেগম নিশ্চুপ হয়ে আছেন। তিনি পণ করেছেন সারহানের সাথে কয়েকদিন কথা বলবেন না, শিক্ষা দিবেন ছেলেকে। তার কোনো কথাই সারহান শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে তার। তানিয়া বেগম চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক, কিন্তু আরশাদ সাহেব রাজনীতিতে যুক্ত ছিলেন। সেই সুবাদে সারহানও ওই পথে গেছে। মেডিকেলে না পড়ে ভার্সিটিতে পড়েছে, জড়িয়েছে বড় বড় রাজনৈতিক নেতার সাথে। ছেলেকে এমন অনিশ্চিত ভয়ঙ্কর জীবন বেছে নিতে দেখে বারবার বারণ করেছিলেন, কিন্তু ছেলে যে একরোখা, যা মন থেকে করতে চাইবে তাই করবে। মা হয়ে এমন একটা জীবনে ছেলেকে জড়াতে দেখে ভেতরে ভেতরে ভয়ে মূর্ছা যান তিনি। তবুও কোনো কিছু প্রকাশ করেন না। ছেলের জন্য সবসময় চিন্তায় থাকেন। সারহানকে রাজনীতিমুখী হতে সরিয়ে আনতে বিয়ের জন্য বলেছেন। বেশ কয়েকবার বলেও কোনো কাজ হয়নি। এবার ইফার সাথে কিছুটা জোর করেই বিয়ে দিতে চাইছিলেন, কিন্তু সারহানকে বোঝানোর সময় পাননি। রাজনৈতিক কাজে ব্যস্ত থাকায় হয়ে ওঠেনি। তবুও একটু আশায় ছিল। ইফা মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট ছিল। সেই কারণেই ভেবেছিল সারহান হয়তো এবার বারণ করতে পারবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে না জানিয়ে দিল। সারহান মায়ের কোনো উত্তর না পেয়ে দীর্ঘশ্বাস ফেলল। এমন করে যে রাগ ভাঙবে না তা বুঝতে পারল সে। এবার বেশ রেগে আছে মনে হচ্ছে। সারহান বলল, মা, আই এম সরি। অরিত্রিকা অপর পাশের সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছে। ভালোই লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুবই কম দেখেছে সে। সে সামনের টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবোতে চিবোতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সাদাত সারহানকে স্বাভাবিক আচরণ করতে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। সারহান যদি আজ তাকে চেপে ধরতো তাহলে অরিত্রিকার এ বাড়িতে লাস্ট দিন হতো। সারহান এতক্ষণে মাকে আদুরের স্বরে ডেকেও দেখলো তানিয়া বেগমের মাঝে কোনো হেলদোল নেই। কেমন মূর্তির ন্যায় বসে আছেন। সারহান ভেতরে ভেতরে দগ্ধ হলো। ভীষণভাবে নিজের প্রতি বিরক্ত হলো সে। সবার সামনে সেদিন জবাব না দিয়ে অন্যভাবে বললে অন্তত এতটা সিরিয়াস হতো না বিষয়টা। সারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, তুমি যদি চাও বিয়েটা করি তবে তাই হবে, কিন্তু আমায় কিছুটা সময় দাও। একটু নিজেকে গুছিয়ে নেই। কয়েকদিন যাবৎ অনেকটা বিজি আছি। এটা তো নিজ চোখে দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেকে তো আর সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এর জন্য নিশ্চয়ই কাঠখড় পোড়াতে হবে। সেই সময়টা এখন আমার নেই। সময় হলেই যত কাঠখড় পোড়াতে হয় পুড়িয়ে তোমার মনের ইচ্ছে পূরণ করব। তানিয়া বেগম সারহানের কথা কর্ণকুহরে প্রবেশ করতেই তড়িৎ পেগে ছেলের দিকে তাকালেন। চোখ মুখে সন্দেহের চিহ্ন। ওনার মন বলছে ছেলে হয়তো কিছুর ইঙ্গিত দিয়েছে, তবে কিসের? বিয়ের নাকি কোনো মেয়ের পরিবারকে মানানো? তানিয়া বেগম কিছুটা কাঠিন্যতা বজায় রেখে বললেন, তোমার জন্য নিজের বাড়িতে খেয়াল নেই হয়েছে?
তোর বাপের মতো শুধু রাজনীতির চিন্তায় থাকে। জীবনে কি রাজনীতি আটকে থাকবে নাকি? সামনে বে। এক কথা তোমায় অনেকবার বলছি, কিন্তু সবসময় অবহেলা করছো। আমার কথা কোনো মূল্য নেই তোমার কাছে, তা ঢের বুঝতে পারছি। তানিয়া বেগমের এমন রূপ দেখে সকলেই ভরকে গেল। শান্তশিষ্ট মানুষটা আজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, ভাবতেই অবাক হয়ে যাচ্ছে সকলে। অরিত্রিকা তো ভেবেই পাচ্ছে না সারহান এত দ্রুত রাজি হয়ে গেল। এই যন্ত্র মানবের মনে চলছেটা কি? অরিত্রিকা সরু চোখে তাকিয়ে আছে সারহানের দিকে। ভেতরে ভেতরে সে ফুঁসছে। সারহান হতাশায় নিমজ্জিত কণ্ঠে বলল, তোমার কথা শুনেই রাজি হলাম, আর এখন তুমি টপিক পাল্টে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার মা। তোমার মনে চলছে কি সেটাই তো বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে, তারপর যেন আমি আমার বাড়িতে অন্য বউকে দেখতে পাই। এরপর যদি কথা না রাখো, এই বাড়ি থেকে যে দিকে চোখ যায় সেদিকে চলে যাব। তানিয়া বেগম ইচ্ছাকৃত হুমকি দিয়েছেন ছেলেকে। এইভাবে না বললে এই ছেলে রাজনীতিতেই আটকে থাকবে। সারহান তানিয়া বেগমের কথা শুনে শ্বাস টেনে বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। তানিয়া বেগমের মন ভালো হয়ে গেল। তিনি খুশি মনে বললেন, মেয়ে কবে দেখতে যাবি বল? অরিত্রিকার মাথা গরম হয়ে গেছে। আবারও বিয়ে বিয়ে কলরব। মুখ থমথমে হয়ে গেছে তার। বুকে অদ্ভুত চিনচিনে ব্যথা হচ্ছে। সে সারহানকে কিছু বলতে না দিয়ে একটু হাসার ফান করে বলল, বড় মা, এখনই কেন মেয়ে দেখা নিয়ে তাড়া দিচ্ছ? ইলেকশন শেষ হোক, ধীরে সুস্থে সুন্দর মেয়ে খোঁজা যাবে। এখন মেয়ে দেখতে গেলে দেখা যাবে সারহান ভাইয়া কোথাও কাজ করে গেছে। বিষয়টা খুব একটা ভালো হবে না। সারহান অরিত্রিকার চালাকি ধরতে পেরেছে। সে জানে অরিত্রিকা চাচ্ছে না অন্য কোথাও বিয়ে নিয়ে কথা হোক। এই মেয়েকে সে বোকা ভেবেছে, কিন্তু মাত্রাতিরিক্ত চালাক। তানিয়া বেগম অরিত্রিকার কথা শুনে বললেন, ঠিক আছে, বুঝছি। তোর সারহান ভাইয়ের বোধ তুই আর আমি মিলে পছন্দ করব। অরিত্রিকার মুখে কথা নেই, মুখ শুকনো করে বসে রইল। তানিয়া বেগমের কথা শুনে হাত পা আঁচড়াতে ইচ্ছে হচ্ছে। নিজের পছন্দের পুরুষের জন্য সে কখনোই মেয়ে দেখতে যাবে না। অরিত্রিকার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, বড় মা, আমি তোমার বড় ছেলেকে ভালোবাসি। আমি ওনাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। কিন্তু সাহস নেই। সারহান অরিত্রিকার শুকনো মুখ খেয়াল করলো ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কিচ্ছু করার নেই। সারহান সোফা থেকে উঠে তানিয়া বেগমকে স্বাভাবিকভাবেই বলল, মা, আমার জন্য রুমে কফি পাঠিয়ে দিও। দুপুরে খেয়েছো? খেয়েছিলাম। ঠিক আছে, রুমে যাও, কফি পাঠিয়ে দিচ্ছি। সারহান সাদাতের দিকে তাকিয়ে বলল, রাতে আমার সাথে এবার দেখা করবি, কথা আছে তোর সাথে। সাদাত ঢোক গিলল। তাকে কি আবার চিঠি নিয়ে বকাঝকা করবে? ভাবতেই খান ছুটে গেল তার। সাদাত ঢোক গিলে বলল, ঠিক আছে ভাই। সারহান আর কিছু বলল না। সে নিজ রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তানিয়া বেগম উঠে সারহানের জন্য কফি বানাতে গেলেন। সাদাত অরিত্রিকাকে ডেকে ধীর কণ্ঠে বলল, ভাই তোকে কিছু বলেছে? অরিত্রিকা না বুঝে মলিন স্বরে বলল, কেন? চিঠির জন্য। অরিত্রিকা গোমরা মুখে নির্দ্বিধায় জবাব দিল, তোর ওই যন্ত্রমানব ভাইয়ের প্রেমপত্র ভালো লেগেছে, তাই নিজের কাছে রেখে দিলাম। আর নাকি ফেরত দিবেন না। ভাই এটা কি করেছে? অসম্ভব। অরিত্রিকা সাদাতের কথা শুনে বিড়বিড় করে বলল, তোর ভাইয়ের মতিগতি আমিও বুঝতে পারছি না। মুখোশধারী মানুষ একটা, কোনটা আসল রূপ আর কোনটা নকল রূপ বোঝা যায় না। আজ আবার বিয়ে করার জন্য কথা দিয়েও ফেলেছে। আমার যে খারাপ লাগছে তা কখনো ওনার চোখেই পড়ে না। আমি একটু ছোট বলে ইগনোর করছে। আমারও সময় আসুক, আমিও ইগনোর করব, তখন বুঝবে কেমন লাগে। সারহান গোসল করে মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো মাত্র। তোয়ালে দিয়ে এলোমেলো চুলে থাকা অবশিষ্ট পানি দু হাতে মুছছে। তোয়ালে হাতে চুল মোছা থামিয়ে দিয়ে বিছানার উপর বসলো। তার পাশে বিছানার উপরে থাকা ফোন নিয়ে আবিরকে জরুরি তথ্য টেক্সট করলো। 2 দিন পর জনসভা আয়োজন করা হয়েছে। সেখানে এমপি মহোদয় সহ আরও অনেকে নেতাকর্মীরাও আসবেন, ভাষণ দিবেন। সারহানও সেখানে উপস্থিত থাকবে। নয়ন তালুকদারের পেছনে লোক লাগানো হয়েছে। শত্রুতার কারণে জনসভায় বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, এটার সম্ভাবনা 70%। এতটা শিওর হওয়ার কারণ সে খবর পেয়েছে গন্ডগোল সৃষ্টি করার জন্য প্ল্যানিং হচ্ছে। কেউ একজন দরজা নক করছে। সারহান ভাবলো হয়তো সাদাত এসেছে। সে ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, ভেতরে আয়। সারহান নিজ ফোনে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল, যেগুলো নয়ন তালুকদারের বিরুদ্ধে প্রমাণ স্বরূপ।
অরিত্রিকা অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। হাতে তার কফি, গুটি গুটি পায়ে এসে সারহানের সামনে উপস্থিত হলো। কফি দেবে এমন সময় সারহানের দিকে তাকাতেই অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল, চোখের পলক ফেলতেও ভুলে গেছে। খোঁজা খোঁজা দাড়িতে পানি বিন্দু বিন্দু জমে আছে। কৃষ্ণবর্ণের সিল্কি চুলগুলো অযতনে কপাল জুড়ে লেপ্টে আছে। কুচকানো ভ্রুযুগল গম্ভীর মুখশ্রীতে শ্যাম পুরুষকে অসম্ভব সুন্দর আর স্নিগ্ধ লাগছে। উন্মুক্ত শরীর দেখে অরিত্রিকা ঢোক গিলল। তার শরীর শিরশির করে উঠল, গলা শুকিয়ে চৌচির, হাত পা কাঁপছে তার। অরিত্রিকার ঘোর কাটলো একটু পরেই। সে কয়েকবার পলক ঝাপটালো। এমন অবতারে সারহানকে সামনে দেখে লজ্জা লাগছে তার, গাল গরম হয়ে এসেছে। সে জোরে জোরে শ্বাস টেনে স্বাভাবিক করেছে নিজেকে। সে খেয়াল করলো বক্ষ তার এখনো কাঁপছে, বক্ষে ধুকপুক ধুকপুক করছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ করে কম্পনরত কণ্ঠে সারহানের উদ্দেশ্যে বলল, সারহান ভাই, আপনার কফি। কম্পনরত মেয়েলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই সারহান ফোন কল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। অরিত্রিকা এখানে কি করছে, আর এমন ভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ করেই সারহান ভরাট স্বরে শুধালো, তুই এখানে কি করছিস? অরিত্রিকা নিচু মুখশ্রীতেই কোনো মতে বলল, ওর মা কফি দিতে পাঠিয়েছে। সারহান খেয়াল করলো অরিত্রিকার হাত কাঁপছে। সে কফির মগটি অরিত্রিকার হাত থেকে নিজের হাতে নিয়ে নিল আচমকাই। এমন কাণ্ডে অরিত্রিকা চমকে তাকালো সারহানের দিকে। তাকিয়ে আবারও মুখ নিচু করে ফেলল সে। সারহান অরিত্রিকার এমনভাবে দাঁড়িয়ে থাকার রহস্য এখন উদ্ঘাটন করতে পারল। কফি মগটি বিছানার উপর রেখে সে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল, মুখ নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারিস। কিশোরী চঞ্চল মন যেন এখনো স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনো তার ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও অরিত্রিকার সারহানকে অশুভপতি দেওয়ার ইচ্ছে জাগলো। দেওয়াই যায়, কারণ একটা মেয়ের সামনে উন্মুক্ত শরীরে বসে থাকা ভদ্রতার কাতারে পড়ে না। সামনে দণ্ডায়মান সুদর্শন গম্ভীর শ্যাম মানবটি কি জানেন? আর একটু হলেই এক কিশোরীর দম আটকে যাচ্ছিল। দম আটকে হয়তো পটল তুলত সে। তখন ব্রেকিং নিউজ হতো, এক শ্যাম মানবের জন্য ছোট্ট এক কিশোরীর দম আটকে অক্কা পেয়েছে। ব্যাপারটা হাস্যকর হতো বটে। অরিত্রিকা কিছুটা সময় পর সারহানের মুখপানে অস্বস্তি নিয়ে তাকালো। সারহান বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। ভাবটা এমন করে আছে যেন আশেপাশে কেউই নেই। সে আবারও দৃষ্টি নিচু করলো। আজ আবারও নতুন অরিত্রিকাকে মনে চলেছে একটি প্রশ্ন। সে কি সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা যা তেরা, না জানি প্রশ্নের উত্তর দেওয়ার বদলে আরো কথা শুনিয়ে দেয়। সারহান খেয়াল করলো অরিত্রিকা গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা, চোখে কোনো জানার আগ্রহ। সারহানের মনে হলো হয়তো কিছু বলতে চায় অরিত্রিকা। সে কফি খাওয়া শেষ করে মগটি হাত বাড়িয়ে টেবিলের উপর রাখলো। দু হাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল, এত চিন্তা ভাবনা করে তোর ওই ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই। যা বলবি ফটাফট বলে ফেল। আচমকা সারহানের কথা কানে পৌঁছাতে চমকে গেল অরিত্রিকা। সে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। অরিত্রিকা ভেবে নিজের কাছে মনে হলো এত ভেবে কাজ নেই। অরিত্রিকা বলে দেওয়াই ভালো, না বললে পেটে কথা জমে পেট ফুলে ফেপে বদহজমের কারণ হবে। তখন তাকে নিয়ে সবাই দৌড়দৌড়ি করবে হসপিটালে। অরিত্রিকা ঠোঁট ভিজিয়ে সাহসটা নিয়েই শুধালো, আপনি কেন এত দ্রুত বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? সেই কারণে মেয়ের বাড়ির সকলকে রাজি করানোর কথা বললেন? অরিত্রিকার পেটে জমে থাকা কথাগুলো উপড়ে দিয়ে ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয় জেগে ধরেছে, তবু নিজেকে শক্ত রেখেছে। অরিত্রিকা নিজেই নিজেকে বুঝিয়েছে সবসময় ভেঙে পড়লে হয় না, সাহসিকতার সাথে কঠোরভাবে মোকাবেলা করতে হয়। সারহানের দৃষ্টি অরিত্রিকার মুখশ্রীতে আবদ্ধ। কর্ণকুহরে বেজে চলেছে কিশোরীর বলা কথাগুলো। সারহান অরিত্রিকার কথায় ফিচেল হাসলো কেন? তা না হয় কিশোরীর কাছে অজানা থাক। অরিত্রিকা সারহানের হাস্যরত মুখ দেখে কিছুটা বিচলিত হলো। মানুষটা এভাবে হাসছে কেন? সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? সারহান অরিত্রিকার ভাবনায় বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস তোর সাহস বেড়েছে? আজকাল আমার পার্সোনাল বিষয়ে
তদারকি করছিস। পার্সোনাল বিষয়ে কারা ইন্টারফেয়ার করে জানিস? অরিত্রিকা সন্দেহান দৃষ্টিতে অবলোকন করলো সারানকে। সে বুঝলো না এই মানুষটির মনে কি কি চলছে। মানুষটা এত চাপা স্বভাবের কিভাবে হয় সে বুঝে উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলেই ব্যক্তিগতভাবে সারহানের সাথে জড়িত? আসলেই তাই। অরিত্রিকার মনে হলো সে সারহানের সকল বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি সে। এত দ্রুত কি হিসেবে অধিকার খাটাচ্ছে সে? ভালোবাসার মানুষ হিসেবে? আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস করো। পড়াশোনায় মনোযোগী হও। আমার তো পড়াশোনা কমপ্লিট। নিজেকে একটা স্থানে বসিয়েছি। রাজশাহী সিটিতে সবাই আমাকে এক নামে চিনে। বলতে পারিস যা চেয়েছি তাই করে দেখিয়েছি। চাচার স্বপ্ন বৃথা যেতে দিস না। এবার অন্তত পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি কর। নিজের জীবনকে নিজ হাতে গুছিয়ে নে। দেখবি যা চাইবি তাই সহজে পেয়ে যাবি। সারহানের শান্ত স্বরে বলা কথাগুলো অর্জিকার অশান্ত মন শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এক টুকরো আশার আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবেই মনে মৃদু ভালো লাগার দোলা দিচ্ছে। অর্জিকার বলতে ইচ্ছে করছে, সারহান ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নেব। তখন যদি আপনাকে চাই পাবো তো? আমি যখন মন উজাড় করে বলবো সারহান ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আপনার হাতে আমার হাত রেখে বলতে পারবেন আমিও তোকে চাই, তুই আজন্ম আমার হয়ে আমার বক্ষে রানী হয়ে থাকবি? অরিত্রিকা নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়েছে তার মন সত্তা। মন আর মস্তিষ্কে চলছে নীরব যুদ্ধ। সামনে বসে থাকা মানবীটিকে আজ আর কিছু বলবে না সে। কোনো এক সময় একদিন সবার সামনে মন মাঝারে দুখানা সত্যি মেলে ধরবে। সেই প্রতীক্ষার প্রহর গুনবে সে। অরিত্রিকা ওষ্ঠকোণে হাসি বজায় রেখে বলল, আমি কি সত্যি যা চাইবো তাই পাবো? সারহান শীতল দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝলো কিশোরী মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। অরিত্রিকার সারহানের শীতল চাহনিতেই রক্ত যেন হিম হয়ে যাওয়ার জোগাড়। এই চোখে হয়তো কিছু আছে, তাই হয়তো বেশিক্ষণ তাকানোর সাহস নেই তার। সে আমতা আমতা করে বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দিবেন না। বাড়ি গাড়ি টাকা চাইলে তা দিতেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবি, মানুষ মন থেকে যা চায় তাই সে কোনো এক সময় অনায়াসে পেয়ে যায়। অরিত্রিকার ওষ্ঠকোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সারহানের সেই দৃশ্য দৃষ্টিগোচর হলো না, সে বরং মুহূর্তটা উপভোগ করলো বটে। অরিত্রিকা টেবিল থেকে কফি মগটি নিয়ে আর দেরি করলো না, সারহানের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। সারহান বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল বিছানায়। বিছানা হাতড়ে ফোনটা পেল সে। ফোন ওপেন করতেই 3-4টা মেসেজ চোখের সামনে ভেসে উঠল। সবগুলো সিন করলো, কিন্তু রিপ্লাই দেওয়ার মোটেও ইচ্ছা জাগলো না। ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলো সারহান। অরিত্রিকা রুমে একা একা পায়চারি করে চলেছে। একবার ব্যালকনিতে যাচ্ছে তো আরেকবার নিজ রুমের বিভিন্ন স্থানে গোল গোল ঘুরছে। এভাবেই প্রায় ঘন্টা খানেক নিজের ওপর জুলুম করে ধপ করে বিছানায় বসে পড়ল। হাতের সন্নিকটে থাকা নিজ ফোনের সময়টা দেখে নিল সে। 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরেই তার জন্মদিন। কিন্তু কারো যেন কোনো খেয়াল নেই, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আজ সারাদিন সে সকলের মনোভাব বোঝার চেষ্টা করে চলেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমনই চলেছে। কোনো ভাবগতির পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নিশ্চয়ই সকলে তার জন্মদিন ভুলে বসেছে। অরিত্রিকার মন খারাপের পরিমাণ যেন বেড়েই চলেছে। অন্তত একজন একে উইশ করলেও মনটা ভালো হয়ে যেত তার। সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক দিয়ে উইশ করে, অথচ এইবার তার জন্মদিনের কথাও মনে রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে অরিত্রিকার। সে মেসেঞ্জারে ইশরা আর তিশাকে কল করবে দেখলো দুজনেই এখন অফলাইনে। অরিত্রিকা মুখ গোমরা করে ফোন রেখে শুয়ে পড়ল। সে কারোর উইসের অপেক্ষা করবে না সে। দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে, বাহির থেকে ভেসে আসছে গুনগুন আওয়াজ। একের অধিক মানুষের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বেশ কয়েকবার নক করার শব্দে অরিত্রিকার কাঁচা ঘুম ভেঙে গেল। সে একটু আগেই চোখের পাতা এক করেছে, এই অসময়ে আবার কে এলো? তন্দ্রাচ্ছন্ন চোখ কচলে দরজার দিকে তাকালো। মনে হচ্ছে কেউ বাহিরে আছে। মা আসেনি তো? আসতেই পারে। আগেও তো অনেকবার রাতে এসে অরিত্রিকাকে দেখে গেছেন সাথী বেগম।
আজও সে দরজা লাগিয়ে শুয়েছে, সেই কারণে হয়তো নক করেছে। সে ঘুমু ঘুমু চোখে দরজা খুলে কে এসেছে না দেখে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অরিত্রিকা, হ্যাপি বার্থডে টু ইউ। পরিচিত কয়েকজন মানুষের গলায় বার্থডে উইশ শুনেই হকচকিয়ে উঠল অরিত্রিকা। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে। সে সামনে তাকাতেই খেয়াল করলো সাদাত, ইশরা, অরিন, তানিয়া বেগম, সাথী বেগম দাঁড়িয়ে আছে। অরিত্রিকা বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলেই তার জন্মদিনের কথা মনে আছে। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। ইশরা অরিত্রিকাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কিরে থমেরে বসে আছিস কেন? আমাদের দেখে খুশি হোস নি? অরিত্রিকা অবগতা নিয়েই বলল। অরিন আপু আর ঈর্ষা কই থেকে আসলো? সাদাত তাড়া দিয়ে বলল, তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। অরিত্রিকা এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিন ভুলে গেছো, এখন দেখছি কেউ ভোলেনি, বরং আরো 2জন মানুষকে সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছো। কিন্তু আইডিয়াটা কার? অরিন অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে বলল, পরে জানবি, আগে বিছানা থেকে ওঠ। অরিত্রিকা বিছানা থেকে উঠতেই অরিন তার হাতে রাখা কেকটি বিছানার উপর রাখলো। সাথী বেগম মেয়ের জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন, তিনি কেকের পাশে রেখে দিলেন। অরিন সাদাতকে বলল, তোকে টি টেবিলে আনতে বলেছিলাম, এনেছিস? সাদাত মাথা চুলকে আমতা আমতা করে বলল, এই রে, ভুলে গেছি, এক্ষুনি আনছি। যা তাড়াতাড়ি। সাদাত দৌড়ে গিয়ে একটা টি টেবিল আনলো। ইশরা আর অরিন কেকটি টেবিলে রাখলো। সাথী বেগম বললেন, একটু পরে আনন্দ কর, আমি অরিত্রিকাকে পায়েস খাইয়ে চলে যাই। সাদাত বলল, তুমিও থাকো, চাচি অনেক মজা হবে। না রে বা, তোদের মতন আনন্দ করার বয়স কি আছে তার? অরিত্রিকা আহ্লাদে মাকে জড়িয়ে ধরল। সাথী বেগমও মেয়েকে আগলে নিলেন। কিছুটা সময় পেরোতেই সাথী বেগম আরও তানিয়া বেগম অরিত্রিকাকে পায়েস খাইয়ে দিয়ে মন থেকে দোয়া করে দিলেন। অরিত্রিকা অল্পতেই অনেক খুশি হয়েছে। 2 মায়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া তো আলাদাভাবে ভালো লাগা কাজ করে। অরিত্রিকা জানে তানিয়া বেগম তাকে মেয়ের মতো স্নেহ করে। বাড়ির ছোট সদস্য বলে সবকিছুতেই তার ভাগ রয়েছে। সকলের ভালোবাসা কয়জন পায়? পরিবারের সকলের ভালোবাসার মধ্যমণি হয়ে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। সাথী বেগম আর তানিয়া বেগম দেরি করলেন না, নিজ রুমে চলে গেলেন। অরিত্রিকা বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার কল্পপুরুষ আজ কি আসবে না? সকলেই তো এখানে আছে, উনি আসলে কি এমন হতো? মন বলছে সারান ভাই আজ এই স্পেশাল দিনে তার সাথে থাকুক। কিছু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে সকলে মিলে। অবাধ্য মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই যে সাহস নেই। অরিন কেকের বক্স ওপেন করতেই কেকের ওপরে লেখা নামটা দেখে ভ্রু কুঁচকে গেল। সে চুপ করে একধানে তাকিয়ে রইল। অরিনকে থম মেরে থাকতে দেখে সাদাত বলল, কি হয়েছে, এভাবে কেকের দিকে তাকিয়ে আসো কেন আপু? অরিন নড়ে চড়ে উঠে বলল, নামটা চেঞ্জ হলো কিভাবে? সাদাত বলল, কেন, ঠিকই তো আছে। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফাইরুজ। আমরা তো সবাই অরিত্রিকা বলেই ডাকি, তাই সেই হিসেবে নামটাও অরিত্রিকা লিখতে বলা হয়েছিল। এখন দেখি নামও চেঞ্জ, আর কেকের ফ্লেভারও চেঞ্জ। ইশরার গোয়েন্দা মনোভাব জেগে উঠেছে। সে সন্ধিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কিছু না বুঝে অবুঝের ন্যায় কথা শুনে যাচ্ছে। তাহলে কি কেক চেঞ্জ হয়ে গেছে? অরিত্রিকা অরিনকে জিজ্ঞাসা করলো, আপু কেমন কেক অর্ডার করেছিলে? ভ্যানিলা ফ্লেভার, আর তোর নাম অরিত্রিকা লিখতে বলেছিলাম। এখানে তো চকলেট ফ্লেভার আর ফাইরোজ লেখা। ফাইরোজ তো আমায়। অরিত্রিকার কিছু বলতে পারলো না, তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটাই কি তাহলে সত্যি? সারহান অরিত্রিকাকে মাঝে মাঝে ফাইরুজ বলে ডাকে। তাহলে সারান ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দসই কেক অর্ডার করেছেন। ভাবতেই বাকরুদ্ধ হয়ে গেল অরিত্রিকা। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে ওঠা পর্দার ফাঁকা হতে আবছা কারো ছায়া দেখল। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে এসে কম্পনরত কণ্ঠে অরিত্রিকা ডেকে উঠল, সারহান ভাই। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। নদীর স্রোতের ন্যায় সময়ও প্রবাহমান। চোখের পলকে দেখতে দেখতে কেটে গেছে 15টা দিন। সকলের জীবন তাদের স্বাভাবিক নিয়মেই
অতিবাহিত হচ্ছে, কিন্তু অরিত্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগের থেকে কেমন চুপচাপ হয়ে গেছে, আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে, উচ্ছ্বাস উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুমবন্দি করে রাখে নিজেকে, নিশ্চুপ মনমরা উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথেও কথাবার্তার পরিমাণ অনেকটাই কমে গেছে। সবাই কারণ জানতে চাইলে তখনও অরিত্রিকা নিশ্চুপ থাকে। আপাতত অরিন অসুস্থ, তাই অরিত্রিকার এমন আজব ব্যবহার কেউ আমলে নিচ্ছে না। অন্য সময় হলে কি হয়েছে তার সাথী বেগম মেয়ে থেকে জেনেই নিতেন। অরিত্রিকা ক্লান্ত শরীরে সোফায় গা এলিয়ে দিয়ে বসে আছে, চক্ষুদয় তার বন্ধ। বাহির থেকে আসায় ঘেমে নিয়ে একাকার অবস্থা প্রায়। ঘরমাক্ত শরীরে জামাও বিচ্ছিরি ভাবে আটকে আছে। প্রচন্ড রোদে মুখ লালচে বর্ণ ধারণ করেছে, কপাল বেয়ে পড়েছে নোনা পানির কণা। বাহিরের আবহাওয়া আজ অনেক উত্তপ্ত, মনে হচ্ছে বৈশাখ মাসের কাঠফাটা রোদ। চারিদিকে যেন অন্ধকার দেখছে সে। ফ্যানের ঠান্ডা হাওয়ায় যেন একটু ভালো লাগছে অরিত্রিকার। তানিয়া বেগম অরিত্রিকার জন্য শরবত নিয়ে এসে বললেন, এই নে শরবত খা, দেখি ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে যাবে। অরিত্রিকা ক্লান্ত চক্ষুদয় মেলে স্বাভাবিকভাবেই উঠে বসল। তানিয়া বেগমের থেকে শরবতের গ্লাসটা নিয়ে ক্লান্ত কণ্ঠে মৃদু হেসে বলল, ধন্যবাদ বড়মা, তোমার হাতের সুইট শরবতের জন্য। এইটারই অভাব বোধ করছিলাম। তানিয়া বেগম অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে হেসে বললেন, হয়েছে, এবার খেয়ে নে। খাবই তো, তুমি বসো তো। তানিয়া বেগম সোফায় বসলেন। অরিত্রিকা এক চুমুকে পুরো গ্লাস শরবত শেষ করে দিল, টেবিলে গ্লাসটি রেখে শুধালো, মা এখনো আসেনি অরিনাপুর বাড়ি থেকে? না আসিনি, হয়তো রাতে আসবে। ও, অ্যাডমিশন দিতে গিয়েছে তো, কেমন হলো? ভালোই দিয়েছি তো, এখন দেখা যাক। ঈশার কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে। কোনো সমস্যা হয়নি তো অ্যাডমিশন দিতে গিয়ে? সাদাত ছিল, কোনো সমস্যা হয়নি। ঈশা আর আমাকে রুম দেখিয়ে দিয়েছিল। যাক, ছোট ছেলেটার দায়িত্ব হচ্ছে ধীরে ধীরে। আমি তো চিন্তা করছিলাম তোদের নিয়ে, তিনজন সব সামলাতে পারছিস নাকি এই ভয়ে কাজ করছিল। ভার্সিটি তো কত মানুষ এসেছে দূর থেকে, সারহাম থাকলে চিন্তা হতো না, সব এক হাতে সামলে নিত। সারহানের কথা শুনতেই অরিত্রিকার মুখ অন্ধকার হয়ে এলো। মুখশ্রী মলিন বর্ণ ধারণ করেছে, মনে অভিমান যেন জোরালো ভাবে বাসা বাঁধল পুনরায়। তানিয়া বেগমকে কিছু বুঝতে না দিয়ে অরিত্রিকা শুকনো মুখে বলল, তোমার বড় ছেলে সত্যি অনেক দায়িত্বশীল। তা না হলে নিজের কথা না ভেবে আগে দলের কাজ করতে যায় কেউ। ছেলে হিসেবেও পারফেক্ট, বড় বাবাকে ব্যবসার কাজে কত হেল্প করে। সাদাতকেও তো খুব ভালোবাসে। তানিয়া বেগম হেসে বললেন, তা ঠিক বলেছিস রে, আমার ছেলেটা আসলে অনেক ভালো, সোনার টুকরো ছেলে আমার। কিন্তু এসব প্রশংসা ভুলেও সারহামের সামনে করবি না। তুমি কি যে বলো বড় মা, তোমার না কুচু ছেলের সামনে আবার তারই প্রশংসা করব? কখনোই না। তুই আমার ছেলেকে দেখতে পারিস না কেন বলতো? তোমার ছেলেকে দেখো, কোনো পছন্দ করার মতো গুণ পাইনি তাই। হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। অরিত্রিকা ক্লান্ত শরীর নিয়ে নিজ রুমের দিকে রওনা হলো। তানিয়া বেগম রান্নাঘরে খাবার আনতে গেলেন। অরিত্রিকা গোসল করে এসেই মাত্রই বিছানার উপর বসলো। মাথায় এখনো তোয়ালে পেঁচানো আছে, চোখ তপতপ করে চলছে। বেশ কয়েকদিন যাবৎ ঘুমও আর তার চোখের রাস্তা ভুলেছে। চোখে যেন ঘুমের কোনো অস্তিত্ব নেই, মাথাও ঝিমঝিম করছে। প্রচন্ড গরম আর ঘুম না হওয়ার কারণে মাথা হ্যাং হয়ে গেছে একদম। অন্য সব ভাবনা সাইডে ফেলে সে ফোন হাতে নিয়ে দেখলো কেউ কল করেছে কিনা। তেমন তো কেউ নেই খোঁজ নেওয়ার মতো। কল করে বলবে এক্সাম কেমন হয়েছে। কেউ নেই, কেউ নেই, শূন্যতা আর শূন্যতা। চারিদিকে এত শূন্যতা আর হাহাকার কেন? আগে তো কারোর মেসেজ বা কলের জন্য এতটা উৎসাহ নিয়ে অপেক্ষা করেনি, তবে এখন কেন একজনের কল আর মেসেজের অপেক্ষায় প্রহর গুনতে হয়? তবুও তো প্রহর ফুরায় না। অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শ্যাম মানবের কি তার কথা মনে পড়ছে না? হয়তো মনে পড়েনি, তাই তো কল বা মেসেজ না দিয়ে উল্টো ফোন বন্ধ করে দিয়েছে। অরিত্রিকা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুল থেকে তোয়ালে খুলে ভেজা চুলগুলো সুন্দরভাবে আঁচড়াতে লাগলো। বেশ কয়েকদিন
চুলের যত্ন না নেওয়ার অগোছালো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আছড়ে চুলের একপাশে সিঁথি করে ক্লিপ দিয়ে আটকে নিল। মুখের স্নো দিয়ে আয়নায় নিজের মুখের দিকে আনমনে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, মুখটাও কেমন মলিন শুষ্ক হয়ে গেছে। গুটি কয়েক ব্রণ ও ফর্সা মুখে স্থান পেয়েছে। নিজের চেহারার বেহাল অবস্থা দেখে নিজেই হেসে উঠল অরিত্রিকা। হাসিতে নেই কোনো মাধুর্যতা, নেই প্রাণ, আছে শুধু বৃতৃষ্ণা, অসম কষ্ট আর বিরহ। আজ 15 দিন পর অরিত্রিকা নিজের একটু যত্ন করেছে। আজ কেন যেন ইচ্ছে হলো পরিপাটি অবস্থায় নিজেকে দেখতে। কিরে, তোকে না বললাম নিচে যেতে, এখন এখানেই আছিস? তানিয়া বেগম খাবারের প্লেট হাতে নিয়ে অরিত্রিকার রুমে প্রবেশ করে বললেন। অরিত্রিকার মনে ছিল না তানিয়া বেগম তাকে খেতে ডেকেছিল। সে তানিয়া বেগমের পাশে দাঁড়িয়ে জিভ কেটে বলল, দেখেছো তো, আবারও ভুলে গেছি। এই মনের যে কি হয়েছে বুঝতে পারছি না, সব মন থেকে হারিয়ে যাচ্ছে। তানিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, তোর কি হয়েছে বলতো? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? শরীরে শুকিয়ে যাচ্ছে, ঠিক মতো খাবারও খাচ্ছিস না, আবার দেখে মনে হচ্ছে ঘুমও ভালোভাবে হয় না। কোনো সমস্যা থাকলে বল, কোনো কিছু চেপে রাখতে নেই মা। অরিত্রিকার ইচ্ছে করছে সব বলে দিতে, কিন্তু কিভাবে বলবে সে যদি সবাই তাকে সত্যিটা জেনে ভুল বোঝে। অরিত্রিকা মিথ্যা বলল, এই কয়দিন রাত জেগে পড়াশোনা করেছি, তাই হয়তো এমন লাগছে। দেখবে এখন তো পড়াশোনা নেই, ঠিক হয়ে যাবে। বুঝলাম, বিছানায় বস, আমি তোরকে আজ খাইয়ে দিচ্ছি। এই কয়দিন শরীরের কি অবস্থা করেছিস? শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। অরিত্রিকা বিছানায় লক্ষ্মীমন্ত মেয়ের মতো বসে পড়ল। তানিয়া বেগম বসে নিজ হাতে অরিত্রিকাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। তুই তো ছোট আছিস এখনো, আর আমার বড় ছেলে হয়েছে একজন। কত বড় হয়েছে, তবুও তার জন্য চিন্তা করতে করতে প্রেশার হাই হয়ে করে ফেলি। বাড়ি থেকে বেরিয়েছে কতদিন হয়ে গেল, একবারও কল করারও সময় হয়নি। আবিরকে কল দিলেই ওই বদমাসটার খবর পাওয়া যায়। বড় মা, তোমার ছেলে বড্ড পচা হয়ে গেছে। ঢাকায় গিয়েছে, আমায় একবারও জানায়নি, ফোনও বন্ধ করে রেখেছে। এত কষ্ট কেন দেয় বলো তো? আমি কি এত টেনশন নিয়ে থাকতে পারি? কত কষ্ট করে অ্যাডমিশনের পড়া পড়েছি, বিনিদ্র রাত পার করেছি, সেই খবর কি তোমার ওই পাষণ্ড ছেলে জানে? অরিত্রিকা মনে মনে অভিযোগের ঝুলি মেলে বসেছে। এবার মানুষটা সুস্থভাবে ফিরে আসুক, কথা বলবে না সে, সামনেও যাবে না। ঢাকায় 5 স্টার হোটেলের একটা কক্ষের জানলা বরাবর দাঁড়িয়ে আছে নিশাদ, হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। গভীর ভাবনার মাঝে মাঝে 2-1 চুমুক খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে সে। কালো কোট প্যান্টের আবরণে নিজেকে জড়িয়েছে। ফর্মাল গেটআপে আজ সুদর্শন লাগছে বটে। দৃষ্টি তার যানবাহনে পরিপূর্ণ রাস্তার দিকে, মুখ গম্ভীর, মনের মাঝে এঁকে চলেছে নীল নকশা সারহানকে শেষ করার। নিশা, এত টেনশন করো না তো, দেখবি তোমার মামা নমিনেশন পেয়ে যাবে। সুমধুর মেয়েলি কণ্ঠস্বর পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হলো। কণ্ঠস্বরে যেন মায়া জড়ানো। তবুও নিশাদের সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। মেয়েলি স্বরে তার সাথে কথা বলে আগ্রহ দেখানোর কোনো ইচ্ছে জাগলো না নিশাদের। মিহি নিশাদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য না করতে পেরে মনে মনে কষ্ট পেল। আহত দৃষ্টিতে নিশাদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। নিশাদ হাতে থাকা ড্রিঙ্ক শেষ করে মিহির দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার যে কাজটা বুঝিয়ে দিয়েছি করতে পারবে তো? মিহি নিজের খারাপ লাগা আড়াল করে বলল, কাজটা একটু বেশি রিস্ক হয়ে যাবে। যদি ধরা পড়ি তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর সারহান যদি একবার বুঝতে পারে এর পেছনে তুমি আছো, ভাবতে পারছো কি হবে? তোমায় বেশি ভাবতে হবে না, কাজটা করে দাও, তারপর আরও টাকা পেয়ে যাবে। ভেবে নাও কাজ হয়ে গেছে। সারহান আর ওইপি এবার নমিনেশন পাবে না। নিশাদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গুড গার্ল, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। মিহিও হাস্যরত অবস্থায় বলল, শুধু তোমার কাজ করে দিই বলি ভালো লাগে আমায়? ভালোবেসে দেখো, ঠকবে না। সারা জীবন তোমায় ভালোবেসে যাব। নিশাদ হাসি থামিয়ে বলল, সিরিয়াস কাজের মাঝে ফোন করো না, এখন আমি ফান করার মুডে নেই। মিহি চেয়ার টেনে আরাম করে বসে বলল, মরিচিকার পেছনেই ছোট না নিশা। আমার মন বলছে তুমি তাকে পাবে না, কিন্তু তুমি যে দিকে হাত বাড়িয়েছ তা তোমার জন্য খুবই খারাপ। কিছু বই আনবে দেখো। আমি অরিত্রিকাকে যে কোনো মূল্যে চাই। আমার পাখি এখন অন্যজনের পক্ষে বাসা বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিভাবে তা দেখে চুপ করে থাকবো?
চেয়েছিলাম জোর করে কোনো কিছু করব না, এখন এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। শারহান ব্যক্তিটাই প্রেমে পড়ার মতো, যেই কোনো মেয়ে তার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। আফসোস আমি শারহানের মতো সুপুরুষের প্রেমে পড়িনি, তোমার মতো একজন মানুষের প্রেমে পড়েছি। নিশাদ এবার পরিপূর্ণ দৃষ্টি ফেলে মিহির দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। মিহির হাস্যরত মুখখানা আরেকটু প্রশস্ত হলো। টপস আর জিন্স পরিহিত লাবণ্যময়ী মেয়েটিকে মোটেও মন্দ লাগে না নিশাদের কাছে। যেখানে মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ দ্বারা মুখের আস্তরণ তৈরি করে, সেখানে মিহি নিজেকে সিম্পল ভাবে রাখতে বেশি পছন্দ করে। চুল আধুনিক মেয়েদের মতো কালার করা নয়, কালো কোমর ছড়িয়ে চুল। নিশাদ জানে মিহি তাকে ভালোবাসে, কিন্তু সে তো আরেকজনকে চায়। মিহিকে নিজের কাজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধু। নিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না মাহি। এই যে কাজটা হয়ে গেলে তুমি আবারও তোমার দেশে ফিরে যাবে। আমাদের আবার কবে দেখা হবে সেটাও অজানা। আমার মতো মানুষকে ভালোবেসে তোমায় পস্তাতে হবে, যা আমি চাই না। মিহির চোখ বেয়ে পড়ছে অশ্রু, তবুও হাসি সরছেই না তার। সে হেসেই বলল, তোমার পিছে আমি 5 বছর ধরে পড়ে আছি, ভালোবাসি তোমায়। দেখো তুমি যে অরিত্রিতাকে ভালোবাসো তা জেনেও নির্লজ্জের মতো এখনো তোমার পিছনেই পড়ে আছে। একটু ভালোবাসলে না কেন বলো তো নিশাদ? নিশাদ উত্তর দিল না। সে মিহির দিকে সূক্ষ্ম নজরে একবার তাকিয়ে আবারও থাই গ্লাস ঠেলে ব্যস্ত নগরী দেখতে লাগলো। চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার আর আমার পথ সম্পূর্ণ ভিন্ন মিহি। আমার সাথে জড়িয়ে তোমার বরবাদ করতে চাইও না। আমি যে প্রতিশোধের নেশায় মজেছি সেখান থেকে বেরোনো কষ্টসাধ্য। তোমায় আমি ভালোবাসি না, কিন্তু তোমার চোখের অশ্রু আমার সহ্য হয় না। আমাকে ভালোবেসে শুধু কষ্ট পাবে, কিন্তু আমাকে পাবে না। কাজ শেষ করে তোমায় তোমার দেশে পাঠিয়ে দেব। এখানে তোমার ফেঁসে যাওয়ার রিস্ক আছে। অন্ধকারাচ্ছন্ন রুম, আলোর কোনো অস্তিত্ব নেই। ফ্যান ঘুরে চলেছে তার নিজ গতিতে। বাহির হতে কিছুটা আলো অরিত্রিকার রুমে প্রবেশ করেছে। রুমে মানুষের অস্তিত্ব আছে কিনা বোঝার উপায় নেই। রুম জুড়ে পিনপিনে নীরবতা বহাল রয়েছে। অরিত্রিকা উদভ্রান্তের ন্যায় মেঝেতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার দেওয়ালের দিকে স্থির। আবছা আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না, তবু অপলক চেয়ে নিজের মনে বিভিন্ন আকৃতি অনুধাবন করছে। সেগুলোই দেওয়ালে ফুটে উঠেছে যেন। মনের মাঝে একাকিত্ব হানা দিয়েছে অরিত্রিকার। মস্তিষ্কে শারহান নামক শ্যাম মানবের চেহারা স্মৃতি জেকে ধরেছে চোখের মতো। অবাধ্য মন মানবটিকে পেতে চাইছে। পুরুষালী বক্ষে মাথা রেখে মনের কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মানুষটি নেই। রাত 12টা বাজে, এখনো ঘুম মহাশয়ের আসার কোনো নাম নেই। আজও আসবে না হয়তো। নির্ঘুম রাত আজও কাটবে। অরিত্রিকা ঘুমিয়েছিস? অরিত্রিকা সাদাতের কণ্ঠস্বর শুনে নিজেকে স্বাভাবিক করে তৎক্ষণাৎ জবাব দিল, না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? দরজা খোল দ্রুত। অরিত্রিকা হুড়মুড়িয়ে উঠে দরজা খুলে দিল। সাদাত রুমে ঢুকে বলল, লাইট অন কর। এমন মরা বাড়ির মতো রেখেছিস কেন? অরিত্রিকা রুমের লাইট অন করলো। সাদাত অরিত্রিকার চোখের দিকে খেয়াল করতেই আঁতকে উঠে বলল, তোর চোখ এত লাল হয়ে আছে কেন? আবারও কেঁদেছিস? অরিত্রিকা আমতা আমতা করে বলল, আরে না, মাথা ব্যথা করছিল। এখন বল, কেন এসেছিস? সাদাত জিভ কামড়ে দিয়ে বলল, এই রে, আসল কথা বলতে তো ভুলেই গেছি। তোর সাথে কথা বলবে, এই নে ফোন। অরিত্রিকা সাদাতের হাতে ফোন দেখে বলল, কে কল দিয়েছে? ভাই, তোর সাথে কথা বলতে চাই। ফোন রাখ, কথা বলা হয়ে গেলে তোর কাছে রেখে দিস, সকালে নিয়ে যাব। সাদাত অরিত্রিকার হাতে ফোন গুজে দিয়ে চলে গেল। অরিত্রিকা অবাক নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। কল রিসিভ করা হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। হয়তো সাদাতের সাথে কথা বলেছে মানবটি। অরিত্রিকার এখন কাঁদতে ইচ্ছে করছে। রাগে অভিমানে কান্না ভেতর থেকে দলা পাকিয়ে আসছে। কথাই বলতে চায় না সে পাষণ্ড পুরুষের সাথে। 15 দিন পর সে তার কথা মনে পড়ল। বুকের মাঝে অসহনীয় ব্যথা হচ্ছে, শ্বাস আটকে আসছে, গাল বেয়ে বৃন্দু বৃন্দু অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মনের বিরুদ্ধে আন্দোলন করে অশান্ত মনকে শান্ত করতে ফোন কানে রাখলো অরিত্রিকা। ফোনের অপর পাশ হতে শীতল কণ্ঠ ভেসে আসলো, কান্নাকাটি করছিস কেন? সবাই তো বাড়িতেই আছে, তাও মন খারাপ করে আছিস। নিজেকে রুম বন্দি করে রাখছিস কেন? উত্তর যেন পাই।
বাড়িতে নেই, তবু বাড়ির সকল খবর আমার কাছে থাকে। অরিত্রিকা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে বলবো না। ঠিক আছে, বলতে হবে না। একটা কাজ কর, যার উপর অভিমান করেছিস তার নাম্বারে অভিমান করার কারণটা লিখে সেন্ড করে দিস, দেখবি ভালো লাগবে। আমি জানি কোনো মানুষের জন্যই নিজের বেহাল অবস্থা করেছিস। অরিত্রিকার বিস্ময়ে থ হয়ে গেল। কিভাবে বুঝলো সে অভিমান করেছে? সারহান ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, তোর হাতে সময় আছে 5 মিনিট, যা বলার বলে ফেল, এরপর কল দিলেও পাবি না। অরিত্রিকার সব তালগোল পাকিয়ে গেল। সে কি বলবে? মনের মাঝে অনেক কথা আছে, সেগুলো বলবে কি? নাকি অভিমান কেন করেছে বলে দিবে? সারহান ভাই কি তবে বুঝতে পেরেছে তার উপরেই অরিত্রিকার অভিমান করেছে? মন বলছে বুঝেছে মানুষটা। অরিত্রিকার বুকের মাঝে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। অরিত্রিকা মনে থাকা সকল কথা ভুলে শুধু মিহি কণ্ঠে আওড়ালো, আপনি কবে আসবেন সারহান ভাই? তখনই জবাব এলো না। অরিত্রিকা ফোন চেক করলো, না, কল কাটেনি এখনো। লাইনে আছে সারান ভাই। সারান কিয়ৎ চুপ থেকে জবাব দিল, খুব শীঘ্রই।